আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। অভিনয়ের যদি মূল ভিত্তি হিসাবে আমরা ধরি, তাহলে আমরা দেখি একজন চরিত্রের বা একজন অভিনেতার মূল কাজ হচ্ছে যে চরিত্রে সে অভিনয় করবে, সেই চরিত্রটাকে আ ওই চরিত্রের মতো করে ফুটিয়ে তোলা বা তার চিন্তা শক্তি বা তার কল্পনা দিয়ে ফুটিয়ে তোলা। এটি আমরা জানবো বিভিন্নভাবে। যেমন অভ্যন্তরীণ অভিনয়ের কথা যদি আমরা বলি, অভ্যন্তরীণ অভিনয়ের ভিতরে ১ম এই বলতে হয় আবেগীয় স্মৃতি। দেখুন একজন অভিনেতা তিনি যতই একটা চরিত্রে অভিনয় করেন না কেন, তিনি কিন্তু স্বতন্ত্র একজন ব্যক্তি। সেক্ষেত্রে স্বতন্ত্র ব্যক্তি হিসাবে তার ব্যক্তিগত কিছু স্মৃতি থাকে, যেটা হচ্ছে আবেগীয় স্মৃতি বলতে পারেন বা হচ্ছে তার মনে গভীরভাবে দাগ কেটেছে এরকম কোনো স্মৃতি। এরকম কিন্তু স্মৃতি থাকে তার ব্যক্তি জীবনে। এখন সেক্ষেত্রে তার ব্যক্তি জীবনের স্মৃতি, ওই স্মৃতিটা কিন্তু তিনি অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করতে পারেন। তার ব্যক্তি জীবনের যে কোনো দর্শন, ওই দর্শনও কিন্তু ওই চরিত্রের মধ্য দিয়ে তিনি কল্পনা করতে পারেন। একজন অভিনেতাকে চরিত্রের উদ্দেশ্য সম্পর্কে জানতে হয়। দেখুন যদি সে যেকোনো একটা চরিত্রে একজন অভিনেতা যদি অভিনয় করে, সেক্ষেত্রে তার ওই চরিত্রের উদ্দেশ্য কি? সেটা জানতে হয়। যেমন যদি আমরা উদাহরণস্বরূপ বলি, একজন মায়ের উদ্দেশ্য থাকে কি? একজন মায়ের উদ্দেশ্য থাকে তার সন্তানের ভালো, তার সন্তানের কল্যাণ কামনা করে। সেক্ষেত্রে তার সন্তানের কল্যাণ কামনার জন্য তিনি সকল পরিশ্রম করতে পারেন। দিনরাত চাকরি করে তার সন্তানকে ভালো রাখার জন্য কাজ করতে পারেন। এই যে মায়ের উদ্দেশ্যটা, এই উদ্দেশ্যটা যখন আ ওই অভিনেতা বা অভিনেত্রী জানবে, তখন তিনি আ ওই চরিত্রকে আরো ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবে। কারণ তিনি কিন্তু ওই উদ্দেশ্যটা জানেন। একজন মায়ের ক্যারেক্টারে যদি অভিনয় করে, সেক্ষেত্রে সে কিন্তু ভালোভাবে তার আ আ সন্তান বা তার ওই পার্শ্ব চরিত্রকে তিনি আ ভালোভাবে নিতে পারবেন। কারণ তিনি মূলত উদ্দেশ্যটা জানেন। অর্থাৎ অভিনেতা মূল উদ্দেশ্যটা জানেন। ওই চরিত্র কি করতে চাচ্ছে, ওই চরিত্রের উদ্দেশ্য কি? ওই চরিত্রে যে সংলাপগুলো দিচ্ছে, ওই সংলাপের প্রেরণা কি? বা ওই সংলাপের অনুপ্রেরণা কোথা থেকে এসেছে বা কি বলতে চাচ্ছে? কি উদ্দেশ্য নিয়ে চরিত্রটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে? অর্থাৎ নাটকের যে চরিত্রগুলো থাকে, ওই চরিত্রগুলো কেনই বা এরকমভাবে কথাগুলো বলছে বা কোন উদ্দেশ্য নিয়ে দর্শকদের মাধ্যমে বা হচ্ছে সমাজকে কি বার্তা দিতে চাচ্ছে। এই উদ্দেশ্যটা যখন অভিনেতা জানতে পারে, যখন টেক্সট পড়ে এই উদ্দেশ্যগুলো জানতে পারবে, তখন কিন্তু আরো ভালোভাবে ওই চরিত্রে কিন্তু একজন অভিনেতা পারদর্শী হয়ে যাবে এবং বা ভালোভাবে অভিনয় করতে পারবে। একজন অভিনেতাকে তার কল্পনা শক্তি ব্যবহার করে তার অভিনয় করতে হয় বা তার কল্পনা শক্তিকে দৃঢ়ভাবে ব্যবহার করতে হয়। যেমন আমরা যখন একাডেমিক থিয়েটারে আমি ১ম যুক্ত হই, তখন আমাদের ইম্প্রোভাইজেশন নামে একটা সাবজেক্ট ছিল বা একটা কোর্স, যেটা হচ্ছে আমাদের প্রতি সেমিস্টারেই থাকে। সেখানে আমাদের এটা শেখানো হয়, এমন কিছু আমার কাছে নেই কিন্তু ওটা ঘটছে। অর্থাৎ আমি ইম্প্রোভাইজেশন করছি ওইটার উপরে। ধরুন একটা কক্ষে আগুন লাগা নেই, কিন্তু একজন অভিনেতাকে তার কল্পনা শক্তি দিয়ে এটা মেনে নিতে হয় এখানে আসলে আগুন লেগেছে। যদি এই কল্পনা শক্তি ব্যবহার করে অভিনেতা তার অভিনয়টা করতে পারে, সেক্ষেত্রে ওই যে ইম্প্রোভাইজেশন আমরা যেভাবে করছি, যে আমরা সত্যিই দেখতে পাচ্ছি এখানে আগুন লেগেছে, তাহলে কি আমি এরকম চুপ করে বসে থাকবো? না, আমার কি করতে হবে? এই আগুনটা আমি হাতে দেখতে পাচ্ছি বা আমার হাতে কিছু একটা নেই, একটা স্বর্ণ, এই স্বর্ণটা আমি হাতে দেখতে পাচ্ছি। এইটা নিয়ে আমার অভিনয় করতে হবে। এই স্বর্ণটা আমি হাতে কিন্তু কিছু নেই। আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন কিছু নেই। বাট আমি দেখছি এখানে একটা স্বর্ণ আছে এবং এই স্বর্ণটা আ আমার কাছে আছে আসলেই। এই যে দেখতে পাচ্ছেন? এই যে একটা কানের দুল আমি হাতে নিয়েছি। এই যে দুলছে। এটাই হচ্ছে অভিনেতার ইমাজিনেশন বা তার কল্পনা শক্তি। যেটা হচ্ছে নেই, কিন্তু অ্যাক্টরের কাছে সেটা হচ্ছে আছে। এই বিষয়গুলো কাজ করে, যেটা হচ্ছে আমাদের একাডেমিক থিয়েটারে আমরা ইম্প্রোভাইজেশন কোর্সের ভিতরে এটা কিন্তু করেছি, যে কিছু একটা নেই, একটা বল আমরা হাতে নিচ্ছি, আবার বলটা দিচ্ছি, বলটা আবার ক্যাচ করছি, আবার দিচ্ছি একজনকে। এরকম বিভিন্নভাবে ইম্প্রোভাইজেশন করছি। হয়তোবা কোনো একটা ভিডিওতে এটা নিয়ে কথাও বলা যেতে পারে, কারণ এটা নিয়ে অনেক কথা বলা যায়। অভিনেতার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিতে হয় বা অভ্যন্তরীণ অভিনয়ের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়টা মানতে হয়, সেটা হচ্ছে মনোযোগ। দেখুন, মনোযোগ যদি তার না থাকে, তাহলে কিন্তু ওই ক্যারেক্টার তো দূরের কথা, তিনি বাস্তব জীবনেও সঠিকভাবে কিছু একটা করতে পারবেন না। আমার একজন শিক্ষক এবং আমার সিনিয়র আ কাউসার স্যার, তিনি আরকি বলেছিলেন যে এটা কোনো একটা তত্ত্ব মেবি। আমি ওই তত্ত্বটা জানি না। বাট তিনি এভাবে বলেছিলেন যে আমাদের মনোযোগটা ৩ টা স্টেজে কাজ করে। যেটা হচ্ছে
অভিনেতা কেন্দ্রিক মনোযোগ, যেটা হচ্ছে আমি নিজের প্রতি, আমি বাহিরে আর যা কিছু হয়ে যাক আমি ওদিকে কোনো খেয়াল দেব না। আমি এই নিজের সার্কেলের ভিতরে আছি, একটা সার্কেল ক্রিয়েট করে নেবো, ওই সার্কেলের ভিতরে যেটা হবে ওইটি হচ্ছে আমি মনোযোগ দিব, অন্য বাহিরে যা কিছু হয়ে যাক দিব না। এরপরে আরেকটু যদি আমরা স্টেটটা বাড়াই তখন হচ্ছে মঞ্চ কেন্দ্রিক কাজ করে, অর্থাৎ আমার মনোযোগটা শুধুমাত্র ওই মঞ্চে থাকবে, মঞ্চে কি ঘটছে কি করছে এইটা আর কি আমরা খুঁজে বের করব। এবং আরেকটু বড় করে যদি সার্কেলটা করি তাহলে অডিয়েন্সকেও আমি কানেক্ট করব। তাহলে ওই নাট্যশালায় যেটা হবে বা ওই থিয়েটারে যেটা হবে সব কিছু আমি দর্শকদের নিয়ে কানেক্ট করে আমার অভিনয়টা করতে হবে। তাহলে তিনটে স্টেজে আমাদের মনোযোগটা যেমন করে করে কাউসার স্যার এটা ভালোভাবে বুঝিয়েছেন, আরও ভালোভাবে বলেছেন। মেবি কোনো একটা থিওরি এটা, আমি যদি ভালোভাবে জানতে পারি এটা তাহলে এটা নিয়ে একটা ভিডিও করব। এবং এই মনোযোগটার ফলে হয় কি, অভিনেতা যখন ওই মঞ্চ কেন্দ্রিক তার চিন্তা ভাবনা থাকে তখন মঞ্চে যেটা হয় শুধুমাত্র ওটাই থাকে। কারণ অনেক সময় দেখা যায় অনেক সিরিয়াস মোমেন্ট বাট দর্শক হাসছে, এরকম হয়ে থাকে। বা অনেক হচ্ছে ইমোশনাল একটা সিন, দর্শকের ওখানে ভালো লাগছে, তারা হাসাহাসি করছে, কথা বলছে, বা হচ্ছে কিছু একটা ছুঁড়ে মারছে, এরকম কিন্তু হয়ে থাকে। থিয়েটারে যে কোনো কিছু হতে পারে, কারণ ওটা হচ্ছে লাইভ পারফরমেন্স। লাইভ পারফরমেন্সে যে কোনো কিচ্ছু হতে পারে, সেটা সকল কিছুর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। তাহলে আপনার অভিনয়টা চালিয়ে যেতে হবে, তখন আপনি হচ্ছে মঞ্চের ভিতরে মনোযোগটা থাকুক। এই যে কয়েকটা বিষয় নিয়ে কথা বললাম, আমরা যখন অভিনয় করি বা যে কেউ অভিনয় করে এই বিষয়গুলো যদি লক্ষ্য রাখে তাহলে তার অভিনয়ের ভিতরে একটা প্রাণ উজ্জ্বল বা হচ্ছে একটা দৃঢ় শক্তি ফিরে পাবে বলে আমি বিশ্বাস করি। বা আপনিও যদি কিছু অ্যাড করতে চান চাইলে কমেন্টে জানাতে পারেন।